আমরা বাঙালিরা ঘুরতে ভালোবাসি, কিন্তু তামিলনাড়ুর এই হিডেন জেমটার ব্যাপারে অনেক বাঙালিই হয়তো জানে না। আমি ঘুরতে এসেছি ইয়ারকাডে। এটা একটা ছোট্ট হিল স্টেশন, কিন্তু সুন্দর পরিবেশ এখানে মনোমুগ্ধকর। কাজেই তোমরা আমার এই পুরো ব্লগটা দেখলে জানতে পারবে এখানে কি কি দেখার আছে, কি কি জায়গা এক্সপ্লোর করার মতো আছে। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু ক্রিয়েটিভ শ্রাবণীজ অ্যানাদার ট্রাভেল ব্লগ। এই বছর 15ই আগস্টের লং উইকেন্ডে আমরা বেরিয়ে পড়েছিলাম চেন্নাই থেকে তামিলনাড়ুর একটা ছোট্ট অফবিট হিল স্টেশন ইয়ারকাডের উদ্দেশ্যে। গত বছরও আমরা 15ই আগস্টের লং উইকেন্ডে চলে গিয়েছিলাম পন্ডিচেরি, কিন্তু এই বছর নতুন জায়গা, নতুন ভ্রমণ কাহিনী। আমরা চেন্নাইয়ের আম্বাতুরে থাকি। আম্বাতুর থেকে ইয়ারকাড যেতে সময় লাগবে গুগল ম্যাপ অনুযায়ী 7 ঘন্টা মতো। তাই আমরা যতটা সকালে পেরেছিলাম বেরিয়ে পড়েছিলাম। আর মাঝখানে আমরা ব্রেকফাস্ট করে নিয়েছিলাম A2B, মানে আদ্যার আনন্দ ভবনে। A2Bর চেনটা চেন্নাইতে বেশ বড়। হাইওয়েতে বিভিন্ন জায়গায় জায়গায় এদের ব্রাঞ্চেস রয়েছে। আমরাও সেরকমই একটা ব্রাঞ্চে গিয়ে সকালে ব্রেকফাস্টে নিয়েছিলাম ইডলি আর মেদু বড়া। এবার চলো তোমাদের ইয়ারকাড সম্বন্ধে কিছু জানিয়ে রাখি। তামিলনাড়ুর ইস্টার্ন ঘাট হিলসের একটা পার্ট সেরভারিয়ান পাহাড়ের অবস্থিত একটা সুন্দর ও তুলনামূলকভাবে শান্ত হিল স্টেশন হলো এই ইয়ারকাড, যা সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 1500 মিটার উচ্চতায় অবস্থিত হওয়ায় গরমের সময়েও এখানকার আবহাওয়া সমতলের তুলনায় অনেকটাই আরামদায়ক। চেন্নাই থেকে ইয়ারকাড আসতে গেলে আমাদের সালেম সিটিকে ক্রস করে আসতে হয়, আর এই সালেম থেকে ইয়ারকাডের ডিস্টেন্স প্রায় 30 কিলোমিটার মতো। অনেকেই হয়তো ভাববে ইয়ারকাড বোধহয় উটিরই আশেপাশের কোনো জায়গা, কিন্তু তা ঠিক নয়। উটি হলো ওয়েস্টার্ন ঘাট হিলসের আন্ডারে পড়া নীলগিরি হিলসের একটা হিল স্টেশন, আর এই ইয়ারকাড হলো ইস্টার্ন ঘাট হিলসের একটা শহর। এই ইয়ারকাড থেকে উটি যেতে আরও 6 থেকে 7 ঘন্টা সময় লাগে। তবে হ্যাঁ, তোমরা যদি উটির তুলনায় কম ভিড়ের, শান্ত, সবুজ এবং বাজেট ফ্রেন্ডলি পাহাড়ি জায়গা খুঁজছো, তাহলে ইয়ারকাড হলো বেস্ট অপশান। বিশেষ করে 2-3 দিনের ছোট ছুটিতে ঘুরতে আসার জন্য একেবারে উপযুক্ত এবং মনোরম জায়গা। ইয়ারকাডের বিশেষত্ব হলো সবুজ পাহাড়ে ঘেরা প্রায় 20টারও বেশি হেয়ারপিন বেন্ডস যুক্ত রাস্তাঘাট, কফি বাগান, লেক, বিভিন্ন সুন্দর সুন্দর ভিউ পয়েন্ট আর মনোরম আবহাওয়ার পাশে রয়েছে কিছু বিশেষ ইন্টারেস্টিং পার্কস, যেগুলোতে অ্যাডভেঞ্চার স্পোর্টসের পাশাপাশি তোমরা পেয়ে যাবে নেচারকে একদম হাতের মুঠোয়। তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো আমরা পৌঁছে গেলাম আমাদের লাঞ্চ করার পয়েন্টে। এখানে একটা সিলভার লিফ বলে ছোট এসি রেস্টুরেন্টে আমরা নিয়েছিলাম তন্দুরি রুটি আর চিকেন। আসলে সাউথ ইন্ডিয়াতে খাবার মানেই ইডলি ধোসা, কিন্তু আমার জিভে চড়া পড়ে যায় বলে যখনই সুযোগ পাই চিকেন আর রুটি খেয়ে ফেলি। তোমাদেরকে অনুরোধ করব আমার এই ব্লগটা পুরো শেষ অবধি দেখতে। মানে হয়তো ব্লগটা একটা পার্টে শেষ হবে না, ফার্স্ট আর সেকেন্ড পার্টকে পুরোপুরি কমপ্লিটলি দেখো, তাহলে তোমরা ইয়ারকাড সম্বন্ধে সম্পূর্ণ যাবতীয় তথ্য পেয়ে যাবে। হিল স্টেশনে যাওয়ার পথে যখন প্রথম রাস্তায় এরকম পাহাড় দেখা যায়, তখন ছোট থেকে বড় সবার মনের মধ্যেই একটা আনন্দ, উত্তেজনার সৃষ্টি হয়। আমার তো হয়, তোমাদের হয় না? চেন্নাই থেকে ইয়ারকাড ঢোকার পথে এরকম একটা ছোট্ট চেকপোস্ট আসবে, যেখানে পার গাড়ি 50 টাকা করে একটা টিকিট কাটতে হবে। এটার জন্য অনলাইন কোনো পারমিশনের প্রয়োজন হয় না, যেমন উটিতে লাগে। জাস্ট এই 50 টাকার টিকিটটাই এনাফ। আর এখান থেকেই শুরু হয়ে গেল আমাদের পাহাড়ে চড়াইয়ের রাস্তা, মানে বিভিন্ন রকমের পাহাড়ি আঁকাবাঁকা রাস্তা, প্লাস ইস্টার্ন ঘাট হিলসের হেয়ারপিন বেন্ডসও আছে।
পাহাড়ি রাস্তায় ওঠার পথে মাঝখানে এরকম কোনো টার্নিং পয়েন্টে দাঁড়িয়ে সিনিক বিউটি দেখতে কার না ভালো লাগে। এটা কোনো তথাকথিত ভিউ পয়েন্ট নয় ঠিকই, কিন্তু আমরা যখনই কোনো হিল স্টেশনে যাই চলার পথে এরকম কোনো ছোট্ট বাঁক থেকে পাহাড়ের সৌন্দর্য দেখতে বেশ ভালো লাগে। আর তার পাশাপাশি যদি এরকম হনুমান বাবাজিদেরও দেখা পাওয়া যায় তাহলে তো সোনায় সোহাগা। এরকমই কখনো পাহাড় কখনো পাহাড়ি জঙ্গলের মধ্যে রাস্তা দিয়ে আমরা এগিয়ে চললাম আমাদের গন্তব্য মানে আমাদের হোটেলের দিকে। এখানে কিছু জায়গায় কফি এস্টেট মানে কফি প্ল্যান্টেশনও আছে, কিন্তু আমরা যাওয়ার পথে সেই রাস্তাটা পাইনি। কিন্তু তোমরা যদি আসো তোমরা কিন্তু কফি প্ল্যান্টেশনের রুটটাও চুজ করতে পারো। বিকেল প্রায় 4টে নাগাদ আমরা আমাদের হোটেলে পৌঁছে গেলাম। আমাদের হোটেলের নাম ছিল আই হোটেলস, যেটা ভিভি গ্র্যান্ডের একটা পার্ট। 15ই আগস্টের দিন হওয়ায় আমাদের হোটেল চার্জটা অন্যান্য সময়ের তুলনায় বেশ বেশি পড়েছিল, মানে পার নাইট 4,000 টাকা করে, যেটা অন্য সময়ে এলে হয়তো 2 থেকে 2,500 টাকা পার নাইটে তোমরা পেয়ে যেতে পারবে। হ্যাঁ, আর এই 4,000 টাকা বাজেটেই যদি থাকতে হয় তাহলে তোমরা পেয়ে যাবে আরও একটু ভালো স্টে, মানে একটু রিসর্ট টাইপের এরিয়া যেখানে তোমরা ক্যাম্প ফায়ারও করতে পারবে। আমাদের হোটেলে ওই সমস্ত ব্যবস্থা ছিল না, আর আমরা তো চিরকালই লাস্ট মোমেন্টে প্ল্যান করে ঘুরতে আসি। আমাদের এই ট্রিপটাও অ্যাকচুয়ালি 14ই আগস্ট রাত 12টা নাগাদ পুরোপুরি ফাইনালাইজ হয়। সেই জন্য যে হোটেল পাওয়া গেছে সেই হোটেলে আসা ছাড়া আমাদের কাছে কোনো উপায় ছিল না। এই যে ভিউটা তোমরা এখন দেখছো, এটা আমাদের রুমের ব্যালকনি থেকে ভিউটা যথেষ্ট সুন্দর। আর এটা দেখেই আমার মনে হয়েছে ঠিক আছে, 4,000 টাকা এই ভিউটার জন্য দেওয়াই যায়। হোটেলে গিয়ে একটু ফ্রেশন আপ হয়ে রেস্ট নিয়ে আমরা সন্ধ্যাবেলা পৌঁছে গেলাম ইয়ারকাটের আমাদের প্রথম ডেস্টিনেশন স্কাই পার্কে। এই স্কাই পার্কে কিন্তু অনেক রকম অ্যাক্টিভিটিস আছে, ফান, অ্যাডভেঞ্চার, কিন্তু আমি বেছে নিয়েছি স্কাই পার্কের এই নাইট লাইফটাকে। কেন, সেটা ভিডিওটা আরেকটু দেখলেই তোমরা বুঝতে পারবে। স্কাই পার্কের এই নাইট পাসের পার হেড এন্ট্রি ফি হলো 500 টাকা, আর এই 500 টাকায় তোমরা অনেক কিছু দেখতে বা করতে পারবে। এছাড়াও স্কাই পার্কে বিভিন্ন রকম অ্যাক্টিভিটিসের জন্য আলাদা আলাদা এন্ট্রি ফিস রয়েছে। স্কাই পার্ক নাইট লাইফের প্রথম অ্যাডভেঞ্চারটা শুরুই হবে এরকম বেশ লম্বা লাইট রোপ ব্রিজের ওপর দিয়ে। এই রোপ ব্রিজের ওপর দিয়ে যাওয়ার এই পথটা কিন্তু বেশ অনেকখানি। ইচ্ছা করেই এই রোপ ব্রিজের ওপর দিয়ে পাস করতে দেওয়া হয় যাতে অ্যাডভেঞ্চারের ফিলিংসটাও পাওয়া যায় আর এই লাইটের বিভিন্ন সুন্দর সুন্দর স্ট্রাকচারও এনজয় করা যায়। এরপর আসছে দ্য মোস্ট ইন্টারেস্টিং পার্ট, দ্য মিস্ট্রি টানেল। এই টানেলের মধ্যে নিয়ন কালার্স দিয়ে বিভিন্ন অ্যাবস্ট্রাক্ট হ্যান্ড পেন্টিং করা হয়েছে, যেগুলোকে লাইট দিয়ে এমনভাবে ফোকাস করা হয়েছে যে কালারগুলো গ্লো করছে অন্ধকারের মধ্যে। আর সেটা দেখতে এতটাই সুন্দর যে বাচ্চা থেকে বড় সকলেরই মন কাড়বে। আর এই ধরনের টানেল বিদেশের বিভিন্ন পার্কে দেখা গেলেও ইন্ডিয়াতে ইয়ারকাটে এই প্রথম। এছাড়াও রয়েছে ফেয়ারি লাইটস দিয়ে সাজানো এই সুন্দর রাস্তাটা। যদিও আমাদের এখানে দুর্গাপুজোর সময় এই ধরনের ডেকোরেশন দেখাই যায়, কিন্তু এখানে সেটা আলাদাই মাত্রা যোগ করেছে। এই গাছগুলোর উপরে বিভিন্ন কালারের লাইট দিয়ে ফোকাস করায় এই রাস্তাটা দিয়ে হাঁটতে গিয়ে মনে হচ্ছিল সত্যিই কোনো রূপকথার জগতে এসে পড়েছি।
এরপরেই আমরা দেখতে পেয়ে গেলাম লেজার শো, যেটা কিছুটা গাছের ওপরে ফোকাস করে করা হচ্ছিল আর কিছুটা একটা বাড়ির ওপরে ফোকাস করে। দুটোরই কিছু কিছু ক্লিপিংস আমি এখানে তোমাদের সাথে শেয়ার করলাম। এরপর ছিল লাইফ অফ ট্রি দেখা। এছাড়াও আরও কিছু ফটোজেনিক প্লেসে সেলফি তুলে নেওয়ার পরে ছিল গ্যালাক্সি প্ল্যানেটোরিয়াম শো। বাচ্চাদের ভালো লাগার মতো এখানে এরকম লাইভ ট্রিও রয়েছে, যার চোখ কিন্তু নড়ছে। এখানকার আরও বিশেষ আকর্ষণের মধ্যে ছিল এই অ্যাকোয়া ওয়ার্ল্ড, যেখানে মাথার ওপর দিয়ে এরকম বড় বড় মাছেরা ঘোরাফেরা করবে। এই জিনিসটা আমি অবশ্য থাইল্যান্ডে গিয়ে পাটায়াতে অনেকটাই ভালো রকম দেখে নিয়েছি, কিন্তু ঠিক আছে, এখানে 500 টাকা এন্ট্রি ফিতে এতগুলো যখন অ্যাট্রাকশন রয়েইছে, তাহলে এনজয় কেন করবে না। এইসব ছাড়াও স্কাই পার্কের লাস্ট আকর্ষণ ছিল হরর টানেল, যেটাতে ঢুকতে আমি কিন্তু বেশ ভয় পেয়েছিলাম, তার আর ভিডিও করা সম্ভব হয়নি। এই দিন স্কাই পার্ক থেকে বেরিয়ে আমরা ডিনার করতে চলে গিয়েছিলাম অল্টিটিউড কিচেন অ্যান্ড বারে। এটা এখানকার গ্র্যান্ড প্যালেস হোটেলের একটা পার্ট অফ রেস্টুরেন্ট। গ্র্যান্ড প্যালেস ইয়ারকার্ডের একটা 4 স্টার ক্যাটাগরির হোটেল, কিন্তু এদের এই রেস্টুরেন্টগুলো ওপেন টু অল। তাই আমি এইটার একটা রিভিউ দেখে এখানে পৌঁছে গিয়েছিলাম, কিন্তু যথারীতি আমাদের স্কাই পার্ক থেকে বেরোতে একটু দেরি হওয়ায় আমরা এই জায়গাটায় গিয়ে এখান থেকে ভিউটা ঠিক এনজয় করতে পারিনি। হ্যাঁ, ঠিকই বুঝেছো, অল্টিটিউড নামটার থেকেই বোঝা যাচ্ছে এই রেস্টুরেন্ট থেকে এই যে চারিদিকে যে তোমরা অন্ধকার জায়গাগুলো দেখছো, এটা পুরোটাই পাহাড়ের ভিউ পাওয়া যায়। দিনের বেলা বা বিকালের মধ্যে এলে এই জায়গাটার থেকে খুবই সুন্দর ভিউ পাওয়া যেতে পারে। আমাদের হাতে সময় ছিল না, তাই আমরা সেদিন এখানে শুধু ডিনার সেরেই চলে গিয়েছিলাম। পরের দিন আবার এখানে আসবো ভেবেছিলাম ঠিকই, কিন্তু আমাদের সেটা আর হয়ে ওঠেনি। গ্র্যান্ড প্যালেসের মধ্যে 3টে রেস্টুরেন্ট আছে, তোমরা যে কোনোটাতেই যেতে পারো, যেমন এই অরেঞ্জ, আর বাইরের দিকে আর একটা আছে, আর অল্টিটিউড। কিন্তু অল্টিটিউডটা যেহেতু ওপেন এয়ারের মধ্যে আর ওখান থেকে ভিউটা দেখা যায়, সেই জন্যই বোধহয় ওটা একটু বেশি ফেমাস। তোমরা ইয়ারকার্ডে গেলে অল্টিটিউডে খেতে আসার জন্য একটু দিনের আলো থাকতেই আসাটা প্রেফার করবে। তাহলে এবার এখানে ইয়ারকার্ড ভ্রমণের ব্লগের ফার্স্ট পার্টটা এন্ড করছি। ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক আর কমেন্ট করে দিও, আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। পরের পার্টে থাকবে আরও নতুন নতুন আকর্ষণ। সঙ্গে থেকো, দেখা হচ্ছে, টাটা।